আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। দর্শক, আমি সারাত হাবিবি সেতু রয়েছি আপনাদের সাথে। এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একদম শুরু করতে চাই এডিপি বাস্তবায়নের চিত্র দিয়ে। এইবার সরকারের এক ধরনের সততা আমরা দেখতে পারলাম। সাধারণত এই এডিপি বাস্তবায়ন নিয়ে এক ধরনের অভিযোগ ছিল দীর্ঘদিনের, যে যতটা দেখানো হয় আসলে ততটা বাস্তবায়ন হয় না বা মান ভালো হয় না। এবছর সরকার এই এডিপি বাড়িয়ে দেখানোর চেষ্টা করেনি, সে ৭০% নিচে দেখেছে এবং এটা ইতিহাসের রেকর্ড। এটা একদম ধরনের নতুন সংস্কৃতি। কিন্তু এই যে এডিপি বাস্তবায়নের হার যে কম, সেটা কি অর্থনীতির জন্য এই বছর গুরুত্বপূর্ণ কোনো বার্তা দেয়? আসলে এটিপির বাস্তবায়নটা যদি ভালো হয়, মানে ভালো হচ্ছে যে গুণগত মানের দিক থেকে ভালো এবং একই সঙ্গে পরিসংখ্যানিক দিক থেকেও ভালো, তো এরকম হলে সেটা সবচেয়ে কাম্য। তার কারণ জনগণের যে কষ্টার্জিত করের অর্থ এবং একই সঙ্গে যে অনেকগুলো যে বিদেশি অর্থায়ন, তো সেগুলো দিয়ে যে প্রকল্প আমরা বাস্তবায়ন করি, যে যদি সেটা ভালো মানের না হয়, যেখানে যদি দুর্নীতি লুটপাট হয়, তাহলে সেটা কিন্তু এটা মানে আমাদের যে দুর্নীতির যে এক ধরনের প্রাতিষ্ঠানিক চর্চার যে শুরু হয়ে গেছে আমাদের দেশে, তো অপসংস্কৃতি, তো সেখান থেকে পার হয়ে আসার জন্য এটা সবচেয়ে ভালো মাধ্যম। তো এই কারণেই আমি মনে করি যে আসলে এইবার আসলে সরকার কোনো বড় ঝুঁকি নিতে চায়নি, মানে শুধুমাত্র পরিসংখ্যানিক দিক থেকে বড় করে দেখাতে হবে, এই ধরনের পথে তারা হাঁটেনি। তো এই গতানুগতিক পথে না হাঁটার কারণে কিন্তু অনেকে মনে করছেন যে হয়তো এই সরকারের সক্ষমতা নেই বা মিনিস্ট্রিগুলো ডিমোরালাইজ, কিন্তু বিষয়টা আসলে এরকম নয়। একদিকে যে অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু তাদের যে সময়টা ছিল ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত, তারা সেই সময়ে শুধু নির্বাচন এবং সংস্কার নিয়ে ব্যস্ত ছিল, তারা কিন্তু আসলে প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দেয়নি। আর দ্বিতীয় হলো যে এই নতুন সরকার তার ক্ষমতা আসার পরে এই প্রকল্প প্রশাসনে অনেক পরিবর্তন হয়েছে, মাঠ পর্যায়ে অনেক পরিবর্তন হয়েছে। তো এবং এই কারণেই আসলে, এবং একই সঙ্গে যে এই সরকার খুবই সতর্কতার সঙ্গে বেছে বেছে এবং একই সঙ্গে যে কোনটা ভালো কিরকম হচ্ছে, তো সেগুলো দেখে তারা কিন্তু বাস্তবায়ন করতে গিয়েছে। যার ফলে একদিকে হলো যে দায়ের একটা বড় অংশ কিন্তু অন্তর্বর্তী সরকারের, কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে যেহেতু প্রথমেই এই জ্বালানি খাতে একটা বড় রকমের ধাক্কা লেগেছে, তো যার ফলে সরকারের বড় একটা মনোযোগ ছিল কিন্তু জ্বালানি খাতে, এবং অন্যান্য যে সমস্ত নতুন প্রকল্প, বিশেষ করে যে ফ্ল্যাগশিপ যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তো এগুলো কিন্তু বা যে খাল খনন, তো সেগুলো হয়েছে। তো যার ফলে মানে একদিকে হলো যে সরকারের নতুন ধরনের যে চিন্তা ভাবনা, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, অন্যদিকে এই যে পুরো এডিপি বাস্তবায়নের যে দুর্নীতি অনিয়ম, সেগুলোকে প্রশ্রয় না দেওয়া। আমি মনে করি সব মিলিয়ে কিন্তু আসলে এই এই যে পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি, তো সেটার একটা প্রতিফলন করেছে। তো আমি মনে করি যে সরকার মানে খুবই একটা ভালো পথে আছে সেই দিক থেকে, যে তারা পরিসংখ্যানিকভাবে যে একটা বড় করে দেখানো, সেটা দেখাতে চায়নি, এবং জনগণের অর্থের যে অপচয়, সেটার সুযোগ বন্ধ করে দিয়েছে। জি, আপনি এই কথাটি যখন বলছিলেন, তখন এই প্রকল্প বাস্তবায়নের সাথে আমরা যদি দেখি যে প্রকৃত ঋণ ছাড়ের যে বিষয়টি, মানে এশীয় উন্নয়ন ব্যাংক বা বিদেশি যারা রয়েছেন, সেখানে আবার আমরা যেহেতু প্রকল্প বাস্তবায়নের হারও কম, সেখানে ঋণ ছাড়ের পরিমাণও আমরা কম দেখতে পাচ্ছি। আবার আপনি বলছিলেন যে এটা একটা সরকারের ভালো উদ্যোগ, কিন্তু নতুন যে প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে, আমি যদি বলি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রকল্প নিয়ে ১২,০০০ কোটি টাকা, ৭,০০০ কোটি টাকার বেশ কিছু ব্রিজ এবং সড়কের প্রকল্প নিয়ে আবারও বিতর্ক উঠেছে যে এই ব্রিজগুলো আসলে ঠিকঠাকভাবে যাচাই করে করা হচ্ছে কিনা। বেশ কয়েকটি গণমাধ্যম এটি নিয়ে বেশ রিপোর্টও করেছে। আপনি কিভাবে বলছেন যে এই যে প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে এক ধরনের বাস্তবায়নে মিথ্যা তথ্য না দেওয়া, সেটা ভালো, কিন্তু নতুন প্রকল্প যেগুলো গ্রহণ করা রয়েছে, সেই প্রকল্পগুলো তো আবারও অদ্ভুতুরে খরচের অভিযোগগুলো থেকে যাচ্ছে, সেটাকে কিভাবে বিশ্লেষণ করেন? না, আসলে মন্ত্রণালয় যখন একটা প্রকল্প বাস্তবায়িত হয় বা যখন আসলে প্রকল্প ডিজাইন করা হয়, তখন কিন্তু ওই মাল্টি স্টেক হোল্ডার এখানে ইনভলভ থাকেন। যেমন এটা যদি ব্রিজ হয়, তাহলে সেই ক্ষেত্রে স্থানীয় সরকারের কিছু কাজ আছে, বিশেষ করে এলজিইডির কাজ আছে, সেখানে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, সেগুলোর কাজ আছে। তো যার ফলে তখন কিন্তু একা আসলে কোনো একটা নির্দিষ্ট মন্ত্রণালয়কে দায় দেওয়া যায় না। আর যখন আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের আমলে যখন এই প্রকল্পের প্রস্তাব আসছে এবং সেগুলো পাশ হয়ে যাচ্ছে টেকনিকে, তার মানে হলো যে বিগত ১, ১.৫, ২ বছর ধরে সেগুলো নিয়ে কিন্তু অনেক ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এবং সেখানে কিন্তু যে বিদেশি যে অর্থায়ন বা দেশি কতটুকু থাকবে, এগুলোর কাজও কিন্তু হয়। মানে পুরো প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং দীর্ঘ সময়ের একটা এক্সারসাইজ থাকে সেখানে। তো সুতরাং আমি মনে করি যে হ্যাঁ, এই ধরনের যদি ১০,০০০, ১৫,০০০ কোটি টাকার প্রকল্প আসে, তাহলে সেই ক্ষেত্রে একটা ভোলা সেতু যেটা আছে, তো সেটা তো দীর্ঘদিনের আসলে ওই সময় ওইখানকার মানুষের দাবি যে বরিশালের সাথে ভোলার একটা সংযোগ হোক, বা অন্য জায়গাতে এরকম কিছু হয়তো প্রকল্প আছে। তো এখন যেহেতু টাকার অঙ্ক অনেক বড়, আর এই মুহূর্তে যেহেতু একটা স্ট্রেইন চলছে অর্থনীতিতে, পুনরুদ্ধারের যে প্রক্রিয়া সেগুলো চলছে, এবং একই সঙ্গে যে সরকারের রাজস্ব আদায় কম,
তো সেখানে যদি বিদেশি অর্থায়নে কোনো প্রকল্প হয় এবং সেক্ষেত্রে ফিজিবিলিটি স্টাডি যদি ভালো করে করা হয় এবং মনিটরিংটা যদি ভালো হয়, আমি মনে করি যে এই টাকার পরিমাণ যদি বেশিও হয়, সেই ক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছু নেই। তার কারণ মূল সমস্যাটা কিন্তু আসলে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে ঠিকাদার, এই প্রকল্প প্রশাসন, এদের যে একটা অসাধু চক্র, এবং এখানে যে অনেক সময় লুটপাট হয় বা লাস্ট কোয়ার্টারে গিয়ে আসলে এই বিল ছাড় করার ভিড় পড়ে যায়। তো সেই বিষয়গুলো কিন্তু এই যে দুর্নীতি, অপচয় এবং অর্থ পাচারের একটা বড় ক্ষেত্র। তো এই উর্বর ক্ষেত্র থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো সুতরাং টাকার অঙ্ক বড় হলো সেটা কিন্তু কোনো বড় কথা নয়, বরং সেই প্রকল্পটা আসলে ইকোনমিক রিটার্নটা ঠিক মতো দেবে কিনা বা সোশ্যাল রিটার্ন কেমন আছে, তো সেগুলো দেখে সেটার ভিত্তিতে বিচার করতে হবে। যদি এরকম আগের মতো যেমন কর্ণফুলী টানেল যেটা হলো, তো সেটা ব্যবহার করা হচ্ছে না সেরকম, কিন্তু বিপুল পরিমাণে অর্থ ব্যয় হয়ে গেছে সেখানে। তো এরকম শ্বেত হস্তির কোনো প্রকল্প যেন আমরা হাতে না নিই, তো সেটার বিষয়ে আসলে সরকারকে গভীর মনোযোগ রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। জি, আমি এবার একটু জ্বালানি সংকটের দিকে যাচ্ছি। জ্বালানি সংকটে যাওয়ার আগে একটু রপ্তানি বাণিজ্যের চিত্র যদি আপনার সামনে তুলে ধরি, যে আজকে সকালবেলাও আমরা নিশ্চিত হয়েছি ডিবিএল গ্রুপের প্রায় 25,000 ফ্যাক্টরি, মানে 25,000 কর্মসংস্থান রয়েছে এমন কিছু ফ্যাক্টরি গ্যাস সংকটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এই বার্তাটি পেয়েছি। উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে, উৎপাদনের খরচ বৃদ্ধি পাচ্ছে, এবং এখনও মানুষ আসলে স্পষ্ট করে বুঝতে পারছে না যে এই সংকটের কবে শেষ হবে। এটা তো অর্থনীতির জন্য একটা খুব বাজে একটা সিচুয়েশন সম্ভবত যাচ্ছে। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই গ্যাস ক্ষেত্রে কিন্তু অলমোস্ট ব্ল্যাক আউট এখন, মানে যেটা দেখা যাচ্ছে যে আসলে আমাদের যে শিল্প খাতটা কিন্তু গ্যাসের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। এবং এই যে বে টার্মিনাল থেকে যে গ্যাসটা আসছে, আমরা দেখতে পাচ্ছি তার পুরো ব্লোটা পড়েছে কোথায়। এক হচ্ছে যে ঢাকার পাশে যেটা আশুলিয়া এবং এই সাভার এলাকার যে শিল্পাঞ্চল, এবং একই সঙ্গে যে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী, এই কয়েকটা জায়গা হচ্ছে যে অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানে কিন্তু সমস্ত আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, তার বেশিরভাগই এখানে অবস্থিত। তো এখন আবার অনেক রকমের কারখানা আছে যে দেশীয় অর্থনীতিতে কিন্তু এই পণ্যের যোগান দেয়। তো সেই জায়গাগুলোতে গ্যাস যেহেতু যাচ্ছে না, তো তার মানে হলো যে তার 20%, অনেক সময় 30% ইউজ করা হচ্ছে। 20% ইউজ করার কোনো মানে হয় না। এখন দেখা যাচ্ছে যে বন্ধ করে দিতে হচ্ছে অনেকগুলা কারখানা। এর মধ্যে আজকে যেটা হয়েছে যে সেখানে 30,000 কত কর্মী আছে। আরো অনেক কারখানা আছে যেগুলো আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড, প্রত্যেকটা জায়গাতে একই অবস্থা। এবং আমরা জানি না যে আসলে কবে এটা পুরোপুরি ঠিক হবে। তো আমাদের যে প্রতিদিনের যে চাহিদা, সেই চাহিদাটা হচ্ছে যে 4,000 MMCF, তার বেশি হয়ে গেছে। তো এখন আমরা দিতে পারছি প্রায় তার 60 ভাগের মতো। তো এর মধ্যে থেকে আবার 500-এর মতো যদি কম হয়, তাহলে কিভাবে চলবে দেশ? অন্যান্য খাতও তো আছে, এখানে সিএনজি স্টেশন আছে, টি গার্ডেন আছে, অন্য অনেক অনেক জায়গা আছে যেখানে গ্যাস ব্যবহার করে, হাউস হোল্ডে গ্যাস লাগে। তো এখন যে অবস্থাটা হয়েছে, আমি মনে করি যে এটা অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। এবং এই যে বিদেশি, মানে ইউকে থেকে আমরা যে ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম, তো তারা এসে ঠিক করতে পারছে না, তাহলে এটা কি ধরনের ত্রুটি? আসলে কোনো বড় কোনো সমস্যা হয়েছে কিনা? আমি মনে করি যে এইটা যত দ্রুত সম্ভব এটা ঠিক করতে হবে। আমাদের তো অল্টারনেটিভও নেই। এমন যদি হতো যে বিকল্প কিছু আছে, তাহলে সেটা হয়তো একটা ব্যবস্থা করা যেত। মালয়েশিয়ার কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য চেয়েছেন, কিন্তু তাদের সাহায্যে আসতে আসতে ওই পরিমাণে তো আমরা গ্যাস একদম ওভারনাইট দিতে পারবো না। তো এই অবস্থায় কয়েকটা যেটা খুব বড় সমস্যা তৈরি হতে যাচ্ছে, সেটা হলো যে এই শ্রমিকদের বেতনটা কিভাবে আসবে। তার কারণ পণ্য উৎপাদন করতে না পারলে এবং সেটা যদি বাজারে বিক্রি করা না যায়, তাহলে তো আসলে সেখান থেকে রেভিনিউ আসবে না। আর দ্বিতীয়টা হলো যে ব্যাংকের যে দায় দেনা, তো সেগুলো মানে সুদ আসল সেটা পরিশোধ করবে কিভাবে এই কারখানাগুলো। তো সেটা একটা বিষয়। তৃতীয় যেটা আমরা নজরই দিচ্ছি না, সেগুলো এই বায়াররা তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আসলে এই যে ডিউ টাইম সেখানে আসলে এই প্রোডাক্টগুলো সাপ্লাই দিতে পারবে না। তখন কিভাবে যাবে? হয়তো প্লেনে যেতে পারে যদি গ্যাসটা ঠিক মতো আসে, তারপরেও কিন্তু যদি না আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই লিড টাইম যেহেতু বাংলাদেশ এটা পারবে না করতে, সুতরাং অনেক অর্ডার হয়তো স্পট মার্কেটে এটা চলে যাবে অন্য জায়গাতে। তার কারণ ক্রেতারা কিন্তু অল্প কিছু সংখ্যক হলো লং টার্মে হলো আমাদের যে তাদের সঙ্গে একটা বিজনেস পার্টনারশিপ, কিন্তু বাকি তো সব স্পট মার্কেটে হয়। তো এখন তারা যদি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, বা এই যে এখন কম্বোডিয়া উঠে আসছে, তো ওইখানে যাওয়া যদি শুরু করে, তাদেরকে নিয়ে আসাটা কিন্তু অনেক কঠিন হবে। তো সুতরাং এটা এমন একটা বড় সমস্যা যেখানে আসলে মানে 24 ঘন্টা কাজ করে প্রয়োজনে আরো কোনো ইঞ্জিনিয়ার নিয়ে এসে যদি আমাদের এইটা যত দ্রুত সম্ভব ঠিক করা যায় বা যদি যেত, তাহলে সেক্ষেত্রে আমরা একটা স্বস্তির মধ্যে আসতে পারতাম। কিন্তু এখন যেহেতু আমরা জানি না যে কবে ঠিক হবে, সুতরাং এটা একটা বিশাল জাতীয় সমস্যা, এবং এটা আমরা অতীতে দেখিনি এরকম এত বড় সমস্যা। এখন এটা আমাদের অর্থনীতিকে অনেক ভোগাবে।
জি, আমি একটু আমরা যখন অনুষ্ঠান শুরু করেছিলাম তখন সরকারের এই যে তথ্য গোপন না করার একটা প্রশংসা আমরা করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমি যদি একদম ভুল না করে 2 সপ্তাহ আগে তথ্য মন্ত্রণালয় থেকে যিনি মুখপাত্র ছিলেন তিনি জানিয়েছিলেন যে গ্যাসের সংকট আগস্টে আর থাকবে না। আমরা এই সরকারের পক্ষ থেকে এখনও মানে বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি এই ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রী, তাকে খুব একটা বেশি মন্তব্য করতে দেখছি না, বা অ্যাটলিস্ট আশ্বস্ত করা গণমাধ্যমকে প্রকৃত সংকটটা কী হয়েছে সেটার তথ্যও কিন্তু গণমাধ্যমে ঠিক ওই হিসাবে আসছে না। এই লুকোচুপি কি এই সংকটকে আরো বেশি বাড়াচ্ছে বলে আপনি মনে করেন, জবাবদিহিতা কম হওয়ার কারণে? না, আমি মনে করি না যে লুকোচুপির এখানে কিছু আছে। মানে পুরো বিষয়টা হচ্ছে এমন যে ইঞ্জিনিয়াররাও সম্ভবত জানেন না যে আসলে ঘটনাটা কি, কোথায় সমস্যা। তো যদি প্রকৌশলীরাই না জানে তাহলে মন্ত্রণালয় থেকে মন্ত্রী কিভাবে কি বলবেন? তো এইটাই হয়ে গেছে সবচাইতে বড় একটা চিন্তার বিষয়। তার কারণ যদি পৃথিবীতে অন্যান্য জায়গাতেও এরকম কোনো নজির থাকতো যে না ওইখানে এই সমস্যাটা হয়েছে, তো সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসে এটা আমরা কিন্তু সলভ করতে পারতাম। এখন সবচাইতে বড় যে সমস্ত অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, তারা যেমন বিলেত থেকে নিয়ে আসা হয়েছে, তো তারাও জিনিসটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারছে না। তো সুতরাং এখানে আমরা জানি যে এখানে একটা সংকট তৈরি হয়েছে, যে এটার কারণে সাপ্লাই আসছে না, এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে যে সরকারের দিক থেকে যেটা ছিল যে সরকার আমদানি করবে এবং আমদানিটা কিন্তু ঠিক আছে, এবং আগামী বছর থেকেও যেরকম এলএনজি আসবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেগুলো ঠিক আছে। কিন্তু এখন আমদানি করছে কিন্তু এই বে টার্মিনালের ত্রুটির কারণে, মানে দুটোর মধ্যে একটা একটা থেকে আমাদের এখানে আসছে না, ওই ত্রুটিটাই কিন্তু মূল জি, সমস্যা এখানে। আমি মনে করি যে পুরো জিনিসটা কারিগরি, এবং এই জায়গাতে আরো বেশি করে যদি আমাদের এই যারা ইঞ্জিনিয়ার তারা যদি তথ্য ঠিক মতো দিতে পারতেন তাহলে হয়তো মন্ত্রণালয় থেকে এই তথ্যটা দেওয়া যেত। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলবো, ইসলামী ব্যাংক নিয়েও কথা বলবো, তবে তার আগে একটু বিরতি নিতে হচ্ছে। মাহফুজ কবির ভাই, আপনি নিশ্চয়ই আমার সাথে থাকবেন। একটা সময় হয়েছে দর্শক বিরতি নেবার, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে রয়েছে আমি সাদাত হাবিবি সেতু। বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। দর্শক, একুশে বিজনেসের অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। ফিরছি আলোচনায়। ডক্টর মাহফুজ কবির, বিরতিতে যাবার আগে আমরা গ্যাস সংকট নিয়ে কথা বলছিলাম। এই যে এক ধরনের কর্মসংস্থানহীনতা নিয়ে রয়েছে বাজারে, আপনি জানেন যে জিনিসপত্রের দামের কি ভয়ঙ্কর অবস্থা, এবং আমি যদি ভুল না করি এই বছরে আমি পুরোটা বছর বাজার যে ট্র্যাক করেছি সর্বোচ্চ দাম আমি এই মাসে এসে দেখতে পাচ্ছি সব পণ্যের ক্ষেত্রেই। এর মধ্যে আবার গ্যাসের দাম বৃদ্ধি, সিলিন্ডারে 50 টাকা। কিভাবে দেখছেন পুরো বিষয়কে? সাধারণ মানুষের তো নাভিশ্বাস উড়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা আমি মনে করি যে খুবই একটা দুঃসংবাদ অর্থনীতির জন্য, যে এই একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে এবং প্রতিটা যে খাদ্যপণ্য, বিশেষ করে যে দরিদ্র এবং সীমিত আয়ের যারা মানুষ, বেতনভোগী যারা, তো তাদের জন্য তো আসলে পরিস্থিতি খুবই কষ্টের। তো এই অবস্থায় আসলে আমি মনে করি যে খাদ্য মূল্যস্ফীতি, তো সেই জায়গাতে মার্কেট মনিটরিং আমরা আশা করছিলাম যে একটু হয়তো ভালো হবে, তার কারণ উৎপাদন হচ্ছে ঠিকই, তো কিন্তু সেটা বাজারে আসতে আসতে দামটা বেড়ে যাচ্ছে। তো এই জায়গাতে কারণ অনুসন্ধান করতে হবে, তার কারণ বন্যা তো এখন নেই। তো এই অবস্থায় তো যেহেতু যোগানটা স্বাভাবিক আছে, তো মূল্যটা কেন বাড়লে একটু আমার মনে হয় যে দেখা উচিত খতিয়ে। তো এটা একটা। দ্বিতীয়টা হলো যে যে এই গ্যাসের যে দাম বৃদ্ধি, মানে বিশেষ করে বাসা বাড়িতে যে গ্যাসের সরবরাহ, সেখানেও কিন্তু একটা বড় রকমের চাপ তৈরি হচ্ছে। মানে আসলে বাসা বাড়িতে গ্যাস নেই, যেটা আসলে পাইপলাইন গ্যাস। তার অন্যদিকে এই যে সিলিন্ডারের গ্যাসের দাম বৃদ্ধি, এটা কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে। তো সব মিলিয়ে আসলে একদিকে আবার যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও একটু দেখতে পাচ্ছে না কোনো আশার আলো যে তাদের আসলে বেতনটা কবে বাড়বে। তো এখন যে অর্থনৈতিক চাপ আছে, তো সেই চাপটা থেকে আসলে মুক্তির উপায় কি, তো সেটা আমি মনে করি যে সরকারকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। তার কারণ সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি, সাধারণ মানুষকে নিয়ে কিন্তু সরকার। তো এখন তারা যদি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে দেশ ভালো থাকবে না। তো সুতরাং সেইভাবে করে আসলে আমার মনে হয় যে খুবই একটা ফাস্ট ট্র্যাকে এই এই পুরো মার্কেট মনিটরিংটা দরকার, এবং এই সময়ে এসে যদি না বাড়ানো হতো এই গ্যাসের দাম, তাহলে সেটা সবথেকে ভালো হতো। জি, এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ছোট ছোট দুটো বিষয় রাখতে চাই, যেটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা লোকসানের অ্যামাউন্ট আমরা সামনে এসেছে, এবং ইসলামী ব্যাংক অন্তর্বর্তী সরকারের সময় এত লোকসান করে নাই। বিশেষ করে গত প্রান্তিকটা খুবই বাজে গেছে তাদের। এইটা কি এই যে অস্থিতিশীলতা, তাকে ব্যাংকে ঘিরে এই যে এক ধরনের অস্থিরতা, এটার কারণেই নাকি এটা সার্বিকভাবেই ব্যাংকিং খাতের একটা বাজে চিত্র সামনে আসলো? না, এখন আমরা তো নতুন দেখতে পাচ্ছি যে কিছু হয়তো একটা নিয়ম এসছে, তো সেখানে যে অডিট গুলো তো আগে ভালো হতো না বা ঠিক মতো হতো না, ফরেন্সিক অডিটও সেরকম ছিল না। তো এখন আস্তে আস্তে আসলে ব্যাংকের প্রকৃত চিত্র বের হয়ে আসছে। তো ইসলামী ব্যাংকে যেটা হয়েছে, মাঝখানে কিছুটা অস্থিরতা ছিল, কিন্তু ভেতরের যে প্রশাসন, তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড, তাদের বিশেষ করে ব্যাংকিং এবং এখানে যে লোন দেওয়া এবং একই সঙ্গে অন্যান্য যে সেবা, রেমিটেন্স, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল, মানে কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটেনি।
তো যার ফলে অজুহাত দেওয়ার তেমন কোনো কিছু নেই। কিন্তু সার্বিকভাবে আসলে ইসলামী ব্যাংক তো ঘুরে দাঁড়াচ্ছে, মানে এই ব্যাংকের যে ক্ষত তৈরি হয়েছে তো সেটা তো একদিনে সারানো যাবে না, বা এই সরকার এসে সেখানে তাদের কাছে কোনো জাদু কাঠি নেই। তো এখন যেটা হয়েছে আর কি, যে যে তথ্যটা আমরা পেয়েছি তো সেটাই আসলে প্রকৃত চিত্র। কিন্তু এখন এই লোকসান কাটিয়ে লাভের মুখ দেখা এবং এর পাশাপাশি যে বিপুল পরিমাণে খেলাপি রয়েছে তো সেগুলো কিভাবে আদায় করা যায়, আমি মনে করি যে সরকার যে প্রণোদনা প্যাকেজ নিয়েছে তো সেই প্যাকেজটা যদি সঠিকভাবে মানে ইসলামী ব্যাংকের প্রপোর্শনে যতটুকু পাবে তারা যদি সেটুকু বাস্তবায়ন করতে পারে, আশা করি যে একটু সময় লাগলেও ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে এবং যেহেতু শীর্ষস্থানীয় ব্যাংক বেসরকারি খাতে, তো তারা তাদের সেই অবস্থানটা আবার ফিরে পাবে। জি, আমার কাছে এরপরে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে, আপনি রেমিটেন্সের কথা বলছিলেন ইসলামী ব্যাংকের প্রসঙ্গে। রেমিটেন্সের প্রবাহ আমাদের সবচেয়ে ইতিবাচক বার্তা, কিন্তু যদি আমি এই 2 মাসের সাথে বিবেচনা করি, এই বছরের সাথে জুলাই এবং গত বছরের জুলাইয়ের সাথে যদি তুলনা করি তাহলে রেমিটেন্স 15% বেড়েছে। কিন্তু যদি আমি মে মাসের সাথে তুলনা করি তাহলে আমার রেমিটেন্স প্রবাহ কমেছে, এবং মে মাসের আগে টানা 3 থেকে 4 মাস আমরা $3 বিলিয়ন উপরে রেমিটেন্স পেয়েছি। এটা কি যুদ্ধের প্রভাব, নাকি এই সময়টা আসলে রেমিটেন্স কম আসে সেইটার ট্রেন্ডই আমরা এই মাসটায় দেখলাম? দুটো বিষয় আছে, মানে এই মাসে তো সাধারণত খুব বেশি রেমিটেন্স আসে না, তার কারণ আগের যে মাসগুলো ছিল সেই সময়ে 3টা বড় উৎসব ছিল আমাদের, একটা হলো যে নববর্ষ আর 2টো ঈদ। তো সেটাকে কেন্দ্র করে কিন্তু অর্থের প্রভাবটা ভালো ছিল। অন্যদিকে ওই সময় যুদ্ধ ছিল, মানে ইরান এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়েছে, কিন্তু তারপরেও ভালো রেমিটেন্স এসছে, তার কারণ তারা তাদের সর্বোচ্চটা দিয়েছেন ওই সময়। অনেকের কাছে হয়তো জমানো টাকা ছিল, তাদের ব্যবসা বাণিজ্য ছিল, তো সেখান থেকেও তারা বিনিয়োগ না করে তারা দেশে পাঠিয়েছেন অনিশ্চয়তার কারণে। তো সেই কারণে আমরা কিন্তু একটা ভালো রেমিটেন্স প্রভাব দেখতে পেয়েছি। আর এখন যেটি হয়েছে এটা স্বাভাবিক, আমি মনে করি যে আবার একই সঙ্গে যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আছে তো সেটার কারণে কিন্তু আবার হয়তো কিছুটা কমে যেতে পারে, তো সেটাও একটা আশঙ্কা আছে। কিন্তু আমার ধারণা যদি এখন একটা শান্তি চুক্তি হয়ে যায় এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার অনেক শ্রমিকের চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য নতুন করে ঘুরে দাঁড়াবে। তো সুতরাং ভয়ের কিছু নেই, এবং এই সময়টাতে কেউ যেন এই হুন্ডির মাধ্যমে কোনো কিছু না করে তো সেটার দিকে নজর দিতে হবে। এর মধ্যে সরকার আরেকটা কাজ করেছিল, সেটা হলো যখন আসলে ব্যাংকগুলো বা যে যারা আসলে কালেক্ট করে এই রেমিটেন্স তো তাদের উপর নজরদারি বাড়িয়েছিল, তার কারণ একটু বেশি দামে টাকা কেনা হচ্ছিল, মানে ডলার কেনা হচ্ছিল। তো এইটা কিন্তু আবার একটা নেতিবাচক প্রভাব তৈরি করেছে। এখন হয়তো ইনফর্মাল চ্যানেলে কিছু অর্থ গিয়ে থাকলেও থাকতে পারে। তো আমি মনে করি যে ব্যাংকগুলো স্বাভাবিকভাবে যদি রেমিটেন্স কালেক্ট করে এবং এখানে বাংলাদেশ ব্যাংকের যদি কোনো কড়াকড়ি না থাকে, তাহলে আবার রেমিটেন্স কিন্তু এই ইতিবাচক ধারায় আসবে এবং সামনের দিনগুলোতে আবার ব্যাংকগুলো স্বস্তির সঙ্গে এই রেমিটেন্স সেটা কালেক্ট করতে পারবে। জি, আমি একদম শেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই। এবারও আমরা রপ্তানিতেই ফিরে যেতে চাই, এবং বিজিএমই এর প্রেসিডেন্ট খুব রিসেন্ট সময় মন্তব্য করেছেন, মানে আজকে কালকের মধ্যে মন্তব্য করেছেন যে আপনি যে বায়ারটার কথা বলছিলেন যে বায়াররা আসলে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কোন দুটি করণীয় রয়েছে যেটি আসলে সরকার চাইলে দিতে পারে? আমার হয়তো সময় খুব কম, আপনি ছোট্ট করে যদি বলতেন। হ্যাঁ, না, সরকারের মূল কাজটা হচ্ছে যে ইকোনমিক ডিপ্লোমেসি। তো এখন যারা বায়ার রয়েছেন তাদের যে শীর্ষ সংগঠনগুলো আছে ইউরোপ এবং আমেরিকাতে, তো তাদের সঙ্গে সরকারের যে ফরেন মিনিস্ট্রি বা কমার্স মিনিস্ট্রি তাদের একটু একটা পজিটিভ কমিউনিকেশন দরকার, এবং একই সঙ্গে বায়াররা যেহেতু বাংলাদেশে আছেন দীর্ঘদিন ধরে তো তারা যেন কন্টিনিউ করেন বাংলাদেশের সাথে, এটা সাময়িক সমস্যা, তো সেভাবে তাদেরকে বোঝাতে হবে। আর একই সঙ্গে যেহেতু এখন এপিসিসিআইতে যে প্রশাসক, তো সেই প্রশাসক নতুন করে ব্যবসায়ীদের সংগঠনের নেতা তিনি, তো তিনিও যেন এই বার্তাটা পৌঁছে দেন তাদের কাছে যে না, আসলে তারা যেন সঙ্গে থাকেন, এবং এই সময় কঠিন সময়ে বাংলাদেশের পাশে থেকে যদি সরে যান তাহলে কিন্তু সেটা তাদের জন্য একটা ভুল বার্তা দেবে। তো অন্যরা কিন্তু বাংলাদেশের মতো নয়, বাংলাদেশ যেভাবে সুনামের সাথে ব্যবসা করছে তো সেটা অন্যরা সবাই করতে পারবে না। সুতরাং এইভাবে করে সরকার এবং বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে আমি মনে করি যে এই সংকটটাকে আমাদের সামাল দিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক পরিস্থিতির নানা করণীয় নিয়ে। কথা বলছিলেন আমাদের সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এই পর্যায়ের সময় হলো বিরতি নেবার, নিচ্ছে একটা বিরতি। 2:30 আবারও ফিরে আসবে 21 বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ নিলে 21 সঙ্গেই থাকুন।